হয়েছে তো, দেখা যাচ্ছে তো ওই উপরের বারটা আসছে তো। সো তা আজকে আমাদের এই ফার্স্ট পার্টের ক্লাসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো আজকে আমরা এটার সেকেন্ড পার্টটা শুরু করছি, ঠিক আছে। তো সেকেন্ড পার্টটায় দেখো এইখানে আমি একটা প্রবলেম নেবো, আমি একটা স্যাম্পল প্রবলেম নিচ্ছি এবং সেই স্যাম্পল প্রবলেমের থ্রু দিয়ে এটাকে বোঝার চেষ্টা করবো। ধরো ফর এক্সাম্পল আমি এরকম একটা প্রবলেম নিচ্ছি, ধরো এইখানে একটা এরকম তিনটে অ্যাক্সিস নিচ্ছি, ধরো এটা এক্স অ্যাক্সিস, ধরো এটা ওয়াই অ্যাক্সিস, আর ধরো এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে, তিনটে অ্যাক্সিস নিলাম। এবার এর সাপেক্ষে একটা পয়েন্ট আমি ধরে নিচ্ছি ফর সে দিস ইজ পি, ঠিক আছে। এবার পি এর লেন্থটা বলে দেওয়া আছে, ধরো এল ইকুয়াল টু 4 মিটার্স দেওয়া আছে বা 4 সেন্টিমিটার কিছু একটা ধরে নাও, 4 দেওয়া রয়েছে। এদের মাঝখানে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, এক্সের সাপেক্ষে অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, ওয়াই এর সাপেক্ষে অ্যাঙ্গেল ধরো দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে, এরকম একটা কিছু বলা আছে। এবার তোমাকে বলেছে যে এইখানে জেডের সাপেক্ষে অ্যাঙ্গেলটা কত হবে, মানে গামা কত হবে। তো কী করে বার করবে, এখানে তোমাকে গামাটা বার করতে বলেছে, গামাটা কত হবে, গামাটা কত হবে কী করে বার করবে। তো তোমাদের খুব সহজভাবেই দেখবে আগের ইকুয়েশনটা যেটা শিখলাম, যে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1, তাই তো, এটা তো আমরা জানি। তাহলে দেখো এইখানে তুমি যদি ভ্যালুগুলো বসিয়ে দাও, ঠিক আছে, কস স্কোয়ার থিটা, থিটা মানে কত 30 ডিগ্রি, কস 30 মান কত বল, কস 30 মান কত, কস 30 ডিগ্রি এর মান কত, প্লাস কস 60 ডিগ্রি এর মান কত বলো, হ্যাঁ হাফ, কস 30 মান কোথায় ছিলি, হ্যাঁ কস 30 মান কত, আমি যে শিখিয়েছিলাম এরকমভাবে মনে রাখতে, এটা তো কস, তাহলে এই 30 ডিগ্রির মান কত হচ্ছে, এটা হাফ হচ্ছে, √3/2 হচ্ছে না, √3/2 স্কোয়ার প্লাস কস 60, কস 60 মান হচ্ছে হাফ, তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1 আসছে। তো এখান থেকে দেখো কস স্কোয়ার গামা সমান সমান কত হচ্ছে, কত বেরিয়েছিল অ্যান্সার 1 মাইনাস, এখান থেকে দেখো 3/4 মাইনাস 1/4, তার মানে কত হচ্ছে 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 4, তার মানে এটা কত হলো 0। কস 90 মান 0, তার মানে কস স্কোয়ার 90 ইকুয়াল টু 0, তো গামা সমান সমান কত হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো তো এটা ঠিক আছে কিনা, গামার ভ্যালু 90 ডিগ্রি বেরোচ্ছে, ঠিক আছে, গামার ভ্যালু 90 ডিগ্রি এখান থেকে বেরোচ্ছে কিন্তু, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে তিনটের মধ্যে সম্পর্ক আছে। তো এরকমভাবে অঙ্ক কিন্তু দিতে পারে, যেখানে একটা পয়েন্টের রেসপেক্টে আর একটা পয়েন্টের কত ভ্যালু হবে সেটা কিন্তু ওদের ক্যালকুলেশন করতে বলবে, ঠিক আছে। সো দিস ইজ ওয়ান ওয়ে, দিস ইজ একটা ওয়ে। এবার দেখো তোমাদের এর পরের যে কনসেপ্টটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন এবং ভেক্টর সাবট্রাকশন, এই ব্যাপারটা বোঝা। ধরো দুটো ভেক্টর আছে, সেই ভেক্টরকে আমি অ্যাডিশন কী করে করব, বা সেই ভেক্টরটাকে আমরা সাবট্রাকশন কী করে করব। তো ভেক্টরের অ্যাডিশন এবং সাবট্রাকশনের জন্য আমাদের ট্রায়াঙ্গেল ল আছে আর প্যারালেলোগ্রাম ল আছে, ঠিক আছে। দেখো প্যারালেলোগ্রাম লটা আমরা সবার আগে পড়ি, ওইটা করলেই আমাদের হয়ে যাবে। প্যারালেলোগ্রাম লটা সবার ফার্স্টে করি, তাহলেই আমাদের হয়ে যাবে। তো দেখো ধরো দুটো ভেক্টর যদি এরকমভাবে থাকে, একটা পি এদিকে আছে আর একটা ধরো কিউ এদিকে আছে, তো এই দুটো ভেক্টরকে যদি আমি অ্যাড করতে চাই, ঠিক আছে, অ্যাডিশন অফ টু ভেক্টর, তাহলে কী করে করা হয়, ধরো এখানে একটা তুমি একটা প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক ধরো, এবার এই সামান্তরিকের যে কর্ণটা আছে, এই কর্ণটাই আমার কাছে কি দেবে, ধরো এটা আর, এই আরটা কি দেবে আমাকে রেজাল্ট্যান্ট ভেক্টরটা বলে দেবে। তো এই রেজাল্ট্যান্ট ভেক্টরের বার করার উপায়টা কি, তোমরা যারা বেসিক ইয়েটা জানো, বেসিক ট্রিগোনোমেট্রি জানো, তারা খুব সহজেই করতে পারবে। ধরো পি আর কিউ এর মাঝে একটা অ্যাঙ্গেল আছে ফর সে থিটা, থিটা ধরো একটা অ্যাঙ্গেল আছে, তাহলে এখান থেকে তুমি একটা লম্ব টানো, ঠিক আছে। এবার এই ভেক্টরটাকে একটু এক্সটেন্ড করো, ঠিক আছে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এইটা যদি অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা একটা ধরে নাও ফাই, এই অ্যাঙ্গেলটাকে ফাই ধরে নাও, ঠিক আছে। তাহলে তুমি এখানে দেখো দুটো একটা ট্রায়াঙ্গেলের রেসপেক্টে তুমি যদি চিন্তা করো, সাপোজ ধরো এটা ও পয়েন্ট, এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, এই পয়েন্টগুলোকে ভাবো খালি, ঠিক আছে। এবার এই পয়েন্টের রেসপেক্টে তুমি যদি দেখো, দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই যে কোণটা, এইটা হচ্ছে কত, থিটার সঙ্গে সমান, ঠিক আছে। এই লেন্থটা কার সঙ্গে সমান, কিউ এর সঙ্গে সমান, কিউ এর লেন্থের সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে তুমি এই ট্রায়াঙ্গেলটা, বড় ট্রায়াঙ্গেল ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি এর জন্য কি লিখতে পারো, সিধা ওই আমাদের কি ফর্মুলাটা বলে, পিথাগোরাসের থিওরেমকে কি লিখতে পারো, যে ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস
এবি স্কোয়ার, তাই তো? এবার ওবিটাকে কিভাবে ভাগ করতে পারো? ওসি প্লাস পিবি, এই ওসি প্লাস সিবি দিয়ে ভাগ করতে পারো। তাহলে ওসি প্লাস সিবি তার হোল স্কোয়ার দিয়ে লিখতে পারো, প্লাস এবি স্কোয়ার দিয়ে লিখতে পারো, রাইট? এবার দেখো ও এটাকে কত ধরেছো? তুমি আর ধরেছো, তার মানে এখানে আর স্কোয়ার লিখে দাও, ঠিক আছে? এবার যখনই আমি মাথায় অ্যারো দেবো না, তখন মনে রাখবে আমি আর এর ম্যাগনিটিউডটাকে শুধু বোঝাচ্ছি, ঠিক আছে? এবার এই যে ওসি প্লাস সিবি, ওসিটা কত? পি, আমি জানি পি। দেখো ওসিটাই হচ্ছে আমার কাছে পি ভেক্টরের ম্যাগনিটিউডটা বোঝাবে। আর সিবিটা কত হবে? হোয়াট ইজ দিস সিবি? বলো দেখি বুদ্ধি করে, সিবিটা কত হবে? যদি এদিকে কিউ থাকে, এইটা কত হবে? এইটুকু পোর্শন কত হবে? কিউ কস থিটা হবে না? এটা যদি থিটা হয় তাহলে কিউ এর কস থিটা কম্পোনেন্ট হচ্ছে এটা, আর এইটা কত হবে? কিউ সাইন থিটা, তাই তো? তার মানে এখান থেকে দেখো এটা আমি লিখতে পারছি পি প্লাস কিউ কস থিটা হোল স্কোয়ার প্লাস এবির জায়গায় কত লিখতে পারলাম? কিউ সাইন থিটা, কিউ সাইন থিটার হোল স্কোয়ার। দেখো ঠিক লিখছি তো? বলো, দেখো তোমরা যারা ক্লাস করছো বলো ঠিক লিখেছি তো? হ্যাঁ, তাহলে এইখান থেকে আমাকে যদি আর এর ভ্যালু কেউ বার করতে বলে, হাউ ইট উইল কাম? দেখো আর স্কোয়ার সমান সমান কত লিখতে পারবো? পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কত আসছে? কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এইবার এইখান থেকে যেখানে কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে, ওখান থেকে তুমি কিউ স্কোয়ার কমন নিলে 1 হয়ে যাচ্ছে। তাহলে আর সমান সমান কত? আর স্কোয়ার সমান সমান কত লিখতে পারবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, 2p কিউ কস থিটা, কস থিটা তো? এটা লিখতে পারবে তো? দেখো, সো এইখান থেকে আমরা কি পেলাম? এইখান থেকে আমরা পেলাম আর যে ভেক্টরটা তার ম্যাগনিটিউডটা কত। মানে আর যদি একটা ভেক্টর হয়, সেই ভেক্টরটাকে কি দিয়ে লিখতে পারবো? তার একটা ম্যাগনিটিউড দিয়ে লিখতে পারবো, দ্যাট ইজ আর, আর একটা অ্যাঙ্গেল থিটা দিয়ে লিখতে পারবো। এখানে থিটা নয়, এখানে ফাই ধরেছি, ঠিক আছে? ডোন্ট মেক দিস মিস্টেক, আই মেড দিস মিস্টেক ভেরি, আমার বারবার মিস্টেক হয়, তোমরা ভুল করবে না। অ্যাঙ্গেলটা সবসময় ফাই, ফাইটা কেন কার সাপেক্ষে ধরেছো? এক্স এর সাপেক্ষে ধরেছো, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালুটা কত বেরোচ্ছে আমার এখানে? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, রাইট? তাহলে এটা আমাদের বেরিয়ে গেল আর এর ভ্যালুটা। তাহলে আর এর অ্যাঙ্গেলটা কত হবে? এখানে দেখো এইটা যদি অ্যাঙ্গেল বার করতে হয়, তাহলে ট্যান ফাই কত হবে বলো তো? ট্যান ফাই মানে লম্ব বাই ভূমি। লম্ব কত আছে? কিউ সাইন থিটা, তাই তো? আর ভূমি কত আছে? পি প্লাস কিউ কস থিটা, তাই না? এটা আছে, দেখো আমি এরকম লিখতে পারি তো, এ বি বাই ও বি, সো এরকমভাবে লিখতে পারি। তাহলে ফাই সমান সমান কত হবে? ট্যান ইনভার্স অফ কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ, বাবা হার্ড সাইন হয়ে গেল রে, পি প্লাস কিউ কস থিটা। ভেক্টরকে খুবই ভালোবাসি তো ওই জন্য, ঠিক আছে? সো তোমরাও কিন্তু ভেক্টরকে ভয় পাবে না, ভেক্টরকে শিখতে শেখো, ঠিক আছে? তোমরা যারা ক্লাস দেখছো ভেক্টরকে বুঝতে চেষ্টা করো। ইট ইজ আ ভেরি ইজি সাবজেক্ট। তুমি জাস্ট ফান্ডামেন্টালসগুলো যদি বোঝো, তাহলেই তোমার পক্ষে সমস্ত কিছু কাজ করা সমান হবে। তুমি সমস্ত কিছু খুব ভালোভাবে এটা সলভ করতে পারবে। সো এইটা হয়ে গেল আমাদের কাছে কি? প্যারালালোগ্রাম ল, ঠিক আছে? এইবার প্যারালালোগ্রাম লটাকে ভালো করে বুঝতে গেলে আমরা এরপরের দুটো পোর্শন পড়ছি, যেখানে আমরা ভেক্টরের তো এটা অ্যাডিশান দেখলাম, ভেক্টরের এবার আরও দুটো পার্ট পড়বো আর অঙ্ক করবো, তখন আমাদের এটা আরও ভালোভাবে বোঝা যাবে। তো দেখো ভেক্টরের সাবট্র্যাকশন বলে একটা ব্যাপার হয়, ভেক্টর সাবট্র্যাকশন। তো ভেক্টরকে বিয়োগ কী করে করবো? এইটা তো আগেরটা পড়ছিলাম কি? আগেরটা পড়লাম ভেক্টর অ্যাডিশান। দিস ইজ প্যারালালোগ্রাম ল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেক্টর অ্যাডিশান, রাইট? ভেক্টরকে কী করে যোগ করব সেইটা আমি পড়লাম। এবার যেটা পড়লাম সেইটা হচ্ছে কিভাবে ভেক্টরকে সাবট্র্যাকশন করব। ধরো এইদিকে একটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর আছে, এদিকে পি ভেক্টর আছে, এদিকে কিউ ভেক্টর আছে। এইবার আমি চাইছি পি মাইনাস কিউ করতে, রেজাল্টেন্ট যেটা বেরোবে দ্যাট ইজ পি মাইনাস কিউ, রাইট? এটা আমি করতে চাইছি। হোয়াট ডাজ দিস মিন? এটা মানে হচ্ছে পি প্লাস অফ মাইনাস কিউ, এইভাবে আমরা লিখবো, ঠিক আছে? যদি কিউ এর ডাইরেকশন এই দিকে হয়ে থাকে প্লাস কিউ, তাহলে ঠিক উল্টো দিকে হবে কি? মাইনাস কিউ, ঠিক আছে? এবার এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই, ধরো এটা একটা আর প্রাইম ধরো, তাহলে এখান থেকে আমি আর প্রাইম বার করতে পারবো। দিস ইজ আওয়ার আর প্রাইম, ঠিক আছে? আর প্রাইম বার করতে পারবো। সো এইখান থেকে তোমরা খুব ইজিলি কিন্তু বুঝতেই পারছো যে ভেক্টর সাবট্র্যাকশন ইজ নাথিং বাট আনাদার ফর্ম অফ ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে? ভেক্টর সাবট্র্যাকশনটাও ভেক্টর অ্যাডিশনের মতোই আরও একটা ফর্ম, আর কিছু না। সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে আমরা ভেক্টর অ্যাডিশন কী করে করে, ভেক্টর সাবট্র্যাকশন কী করে করে সেটা দেখলাম।
ভেক্টর অ্যাডিশন এবং সাবট্রাকশনের পরে আরও দুটো পয়েন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ থাকে, সেইটা হচ্ছে ভেক্টর প্রোডাক্টস। গুণ হয়ে গেছে, যোগ হয়ে গেছে, এবার করব ভেক্টর প্রোডাক্টস। ভেক্টর প্রোডাক্টস, ঠিক আছে। ভেক্টর প্রোডাক্টস দেখো দুটো টাইপের হয়, একটাকে বলি ডট প্রোডাক্ট, একটাকে বলি ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। একটাকে বলি ডট প্রোডাক্ট, একটাকে বলি ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, এইবার ধরো তোমার কাছে যদি দুটো ভেক্টর থেকে থাকে, ধরো পি কিউ দুটো ভেক্টর আছে, বা ধরো দুটো সেম, ধরো দুটো ভেক্টর আছে পি আর কিউ, তাহলে ডট প্রোডাক্ট মানে কি, ধরো পি ভেক্টর ডট কিউ ভেক্টর, এটা মানে কি? এটা মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ পি ভেক্টর ইন্টু ম্যাগনিটিউড অফ কিউ ভেক্টর ইন্টু কস অফ থিটা, ওয়্যার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, ঠিক আছে। যেখানে পি এবং কিউ এর মাঝখানে যে কোণটা থাকে, সেই পি এবং কিউ এর মাঝখানের কোণটাকে আমরা কি বলে থাকি? থিটা বলে থাকি, ঠিক আছে। সো দিস ইজ দি আন্ডারস্ট্যান্ডিং অফ ডট প্রোডাক্ট, যেখানে আমরা এখানে যে রেজাল্টটা পেলাম, দেখো একটু ভালো করে বুঝতে পারলে, দিস ইজ ম্যাগনিটিউড, দিস ইজ ম্যাগনিটিউড, দিস ইজ অলসো ম্যাগনিটিউড। তার মানে দুটো ভেক্টরকে যখন আমি ডট প্রোডাক্ট করলাম, দিস ইজ কামিং আউট টু বি আ স্কেলার। তার মানে তোমাদের এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা জিজ্ঞেস করে যে কোন ধরনের প্রোডাক্ট থেকে আমরা স্কেলার ফর্ম পাই। সো মাল্টিপ্লিকেশন অর এটা আমরা লিখব ডট প্রোডাক্ট গিভস আস, ডট প্রোডাক্ট গিভস আস কি দিচ্ছে? ডট প্রোডাক্ট গিভস আস স্কেলার কোয়ান্টিটি। কারণ এখানে আমি কি করেছি, এখানে দুটো ভেক্টর লিখেছিলাম, তাদের মাঝখানে একটা ডট বসিয়েছি, তার রেজাল্টটা কি এসছে? এগুলো হচ্ছে গুণ ফর্মে এসছে। পি এর ম্যাগনিটিউড ধরো 5, কিউ এর ম্যাগনিটিউড ধরো 10, 5 × 10 50, থিটার ভ্যালু ধরো 60, তাহলে হয়ে গেল গিয়ে হাফ cos 60, তাহলে 50 × হাফ, তার মানে কত হচ্ছে 25, ঠিক আছে। এটা একটা মান এলো। সেই জায়গাতে তুমি যদি ধরো ফর এক্সাম্পল ক্রস প্রোডাক্ট করো, ধরো পি ক্রস কিউ আছে, এইটা সিগনিফিকেন্সটা কি? এইটা সিগনিফিকেন্সটা হচ্ছে পি এর ম্যাগনিটিউড ইন্টু কিউ এর ম্যাগনিটিউড ইন্টু সাইন অফ থিটা ইন্টু এন ক্যাপ, ঠিক আছে। এইবার দেখো এই যে টার্মটা, দিস ইজ বেসিক্যালি দি ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর। যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা বেরোচ্ছে তার ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে এটা। আর এইখানে যে এন ক্যাপটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্টের ডাইরেকশনটা বোঝাচ্ছে, ঠিক আছে। মানে আমি এতক্ষণ ধরে তোমাদের ডাইরেকশন ভেক্টর বারবার বোঝাচ্ছিলাম, তো সেই ডাইরেকশন ভেক্টরটা কিন্তু এখানে এন ক্যাপটা দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে যে ক্রস প্রোডাক্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা করলে আলটিমেট যে রেজাল্টটা আসে সেটা একটা ভেক্টর আসে, ঠিক আছে। যেখানে এন ক্যাপটা আমি কি বললাম? ডাইরেকশন ভেক্টর অফ দ্য resultant vector, ডাইরেকশন অফ ভেক্টর অফ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর, ঠিক আছে, ঠিক আছে। এবার তোমরা তো সবাই জানো যে ডাইরেকশন ভেক্টর বার করা খুব সহজ, যে কোনো ভেক্টরের ডাইরেকশন ভেক্টরকে বার করতে গেলে কি করতে হয়? সেই ভেক্টরটা ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর করে দিলে হয়ে যায়, তাই তো। তো তুমি এখান থেকে কত লিখতে পারবে? তাহলে পি ক্রস কিউ ডিভাইডেড বাই পি কিউ, পি এর ম্যাগনিটিউড ইন্টু কিউ এর ম্যাগনিটিউড, এটা করলেও পেয়ে যাবে, ঠিক আছে। সো ইন দিস ওয়ে তোমরা বুঝতে পারছো যে হোয়াট ইজ আ ক্রস প্রোডাক্ট। এইবার ক্রস প্রোডাক্টের ফলে এই যে ডাইরেকশনটা হয়, এই ডাইরেকশনটার জন্য তোমাদের একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এই ডাইরেকশনটাকে রিয়েলাইজ করতে গেলে তোমাদের সবার আগে চলে আসতে পারো, ডাইরেকশনটাকে বুঝতে গেলে তোমাদের সবার আগে একটা নদীকে চিন্তা করতে হবে, ঠিক আছে, একটা নদীকে ভাবতে হবে, ঠিক আছে। আমাদের এখানকার লোকেশন হচ্ছে বাঁশবেড়িয়া, ঠিক আছে, আর এইখানে ধরো আমাদের আছে কলকাতা, ঠিক আছে। তো এই এক্সপ্লেনেশনটা আমি সবসময়তেই দিই, আর দিস ইজ দি বেস্ট ওয়ে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সব কিছু, ঠিক আছে, আমাদের এই ভেক্টরের কনসেপ্টটা। তো সবার আগে দেখো যে আমাদের যে নদীটা, গঙ্গা নদীটা, সেই গঙ্গা নদীটা এদিক থেকে এদিকে বইছে। তুমি যদি দেখো বাঁশবেড়িয়া থেকে জলগুলো কলকাতার দিকে যাচ্ছে। তো এইটা হচ্ছে গঙ্গা নদীর মেন স্রোত, মূল স্রোত হচ্ছে এটা ছাড়াও তুমি আরেকটা জিনিস খেয়াল করে হয়তো দেখবে যে নদীর পাড়ের দিকে যে জলের কণাগুলো আছে তার বেগ কম। তার মানে যদি আমি সেন্টার থেকে পাড়ের দিকে আসতে চাই তাহলে কি হবে? বেগটা আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা কি বুঝতে পারছি যে এই গোটা জলের মধ্যে বিভিন্ন পয়েন্টে গিয়ে আমরা এমন একটা লোকেশন পাবো যেখানে একটা পয়েন্টের মধ্যে দুটো ডাইরেকশনাল ফোর্স কাজ করছে। একটা হচ্ছে কোন দিকে? একটা হচ্ছে টুয়ার্ডস দি পাড়ের দিকে একটা, আর একটা যেদিকে জলের ফ্লো হচ্ছে। তো এই জন্য তোমরা দেখে থাকবে যে
গঙ্গা নদীর মাঝে যখনই কোনো ধরনের কথা হয়তো শুনে থাকবে ঘূর্ণি সৃষ্টি হয়, ঠিক আছে। ঘূর্ণিটা অ্যাকচুয়ালি কি, ঘূর্ণিটা হচ্ছে একটা সার্কুলার পাথ। যখন কেউ ঘূর্ণিতে পড়ে সে নিচের দিকে ঢুকে যায়, ধরো নদী কোনো একটা জাহাজ পড়লো বা কিছু পড়লো, সে নিচের দিকে সবসময় ঢুকে যায়। তো এই যে দুটো ভেক্টরের যে এক্সিস্টেন্স, সেই দুটো ভেক্টরের একটা রেজাল্ট্যান্ট ভেক্টর তৈরি হয়। যে যে পয়েন্টে এই দুটো ভেক্টর থাকে, ধরো এটা যদি পি হয়ে থাকে, এটা যদি কিউ হয়ে থাকে, এই পি এবং কিউ ভেক্টরের যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা সেটা সবসময় থাকে এর সাথে 90 ডিগ্রি কোণে। তুমি এইভাবে খানিকটা রিয়েলাইজ করতে পারো, আমার ফিঙ্গারগুলো দেখে এইভাবে রিয়েলাইজ করতে পারো। তো দেখতে পাচ্ছ যে এই থামটা যদি এই পি অ্যাক্সিস বরাবর থাকে আর এই মিডল ফিঙ্গারটা যদি কিউ বরাবর থাকে, তাহলে আমার যে তর্জনীটা রয়েছে সেটা দেখো কোন দিকে রয়েছে, সেটা ভেতরের দিকে রয়েছে। তার মানে ওরকমভাবে ভাবতে পারো একটা নদীর মধ্যে দিয়ে যদি ঘূর্ণি সৃষ্টি হয়, কেউ পড়লে তলায় চলে যাবে। তো এইটা হচ্ছে ঠিক সেই ডাইরেকশান, ওই দিক থেকে ভেতরের দিকে। তো এই ভেতরের দিকের ডাইরেকশানটাকে আমরা বলে থাকি হচ্ছে এন ক্যাপ, ঠিক আছে, বা রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশান। দুটো ভেক্টর যখন একটা পয়েন্টে কাজ করছে তার একটা রেজাল্ট্যান্ট থাকবে। তো সেই রেজাল্ট্যান্টের ডাইরেকশানটা আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। তো ক্রস প্রোডাক্ট বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে এটা, বা ক্রস প্রোডাক্টের যে ডাইরেকশানটা সেটা বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে এটা, ঠিক আছে। তো এইভাবে তোমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট দুটোকে পড়বে এবং তোমাদের এখান থেকে খুব ভালো একটা আইডিয়া হবে। তো এখান থেকে আমরা সবার ফার্স্টে একটা স্যাম্পল প্রবলেম করব। এবার স্যাম্পল